নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থী প্রিয়দেরকে আমন্ত্রণ জানাচ্ছি সাধারণ গণিতের অধ্যায় 16 পরিমিতির টাইপ ভিত্তিক প্রশ্নের সমাধানের জন্য। আলোচ্য অধ্যায়টি থেকে কিছু গুরুত্বপূর্ণ টাইপ নির্বাচন করা হয়েছে। আমরা পর্যায়ক্রমিকভাবে এগুলোর সমাধান করব। আশা রাখি আমাদের সাথেই থাকা হবে। টাইপ 1 ত্রিভুজ সম্পর্কিত। আমরা এক্ষেত্রে কতগুলোই টাইপ 1-এর আলোকে কতগুলো প্রশ্ন নির্বাচন করেছি। আমরা সমাধান শুরু করি। এক সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই সমান, সুতরাং আমরা সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য যদি ধরি তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে √3/4 a²। তো চলো আমরা কিভাবে এটা লিখতে পারি সেটা আমরা দেখে আসি। মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান 7 সেন্টিমিটার। অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হিসেবে আমরা জানি √3/4 a² বর্গ একক। √3/4 এর মান তো আমরা জানি 7, যেহেতু স্কোয়ার আছে তাই আমরা 7² দিব। এক্ষেত্রে একক হিসাবে যেহেতু সেন্টিমিটার রয়েছে আমরা লিখতে পারি বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে থাকছে √3/4 গুণ 7² মানে হলো 49 বর্গ সেন্টিমিটার। আমরা ক্যালকুলেটরের সাহায্যে হিসাবটা করে নিব। 49√3/4 আমাদের অ্যান্সার আসছে 21.217। তো যেহেতু আমরা এখানে আসন্ন মান লিখতে পারি 21.22 লিখতে পারি বর্গ সেন্টিমিটার। আমরা যেহেতু আসন্ন মান লিখেছি এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই প্রায় কথাটা লিখতেই হবে। অতএব নির্ণেয় ক্ষেত্রফল 21.22 বর্গ সেন্টিমিটার প্রায়, এটি আমাদের উত্তর। 2 একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা করেছি 1 নম্বর নিয়মেই করলেই হবে। 3 একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য √3 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো, এটিও 1 নম্বরের অনুরূপ। 4 √3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এটা একেবারে 3-এর অনুরূপ একটি প্রশ্ন। তো যেহেতু আমি 1 নম্বর প্রশ্নটি করে দিয়েছি তাহলে অনুরূপভাবে তোমরা নিচের 3টি 2, 3, 4 এই 3টি প্রশ্ন সমাধান করতে পারো। আর যদি চাও তাহলে আমি করে দিই, তোমরা সাথে মিলিয়ে নিও। তো আমি এখানে করে দিয়েছি, তোমরা চাইলে উত্তরটা মিলিয়ে নিতে পারো। আর আমাদের 4 নম্বরটা ঠিক 3 নম্বর মতো সমাধান করলেই, অর্থাৎ 3 নম্বরের উত্তর যেটা আসবে আমাদের 4 নম্বর উত্তরটাও একই আসবে, 1.3 বর্গ সেন্টিমিটার। 5 একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 12 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তো সমবাহু ত্রিভুজের পরিসীমা অর্থাৎ সমবাহু ত্রিভুজ যে 3টা বাহু দ্বারা আবদ্ধ সেই 3টা বাহুকে আমরা যোগ করলেই পরিসীমা পাবো। এবার পরিসীমা যেহেতু প্রত্যেকটা বাহুই সমান, সুতরাং পরিসীমাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই পাওয়া যাবে। আর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যখন আমরা পাবো সেখান থেকে আমরা ক্ষেত্রফল নির্ণয় ইজিলি করতে পারবো। তো চলো দেখি কিভাবে করা যায়। দেওয়া আছে সমবাহু ত্রিভুজের পরিসীমা 12 সেন্টিমিটার। তাহলে আমরা লিখতে পারি অতএব সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য আমরা বাহুর দৈর্ঘ্যকে যদি ধরি তাহলে এ সমান 12/3 সেন্টিমিটার, তার মানে আমরা পাবো 4 সেন্টিমিটার। এবার আমরা 1 নং প্রশ্নের মতো সমাধান করব। অর্থাৎ আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a² বর্গ একক। এবার আমরা এর জায়গায় মানটা বসিয়ে দেব 4² বর্গ সেন্টিমিটার। √3/4 4² মানে হলো 16 বর্গ সেন্টিমিটার। আমরা যদি কাটাকাটি করি তাহলে কাটলে আমরা পাবো 4 × 4 = 16, তার মানে আমরা পাচ্ছি 4√3 বর্গ সেন্টিমিটার। আমরা একটু ক্যালকুলেটরের সাহায্য নিব। 4√3 আচ্ছা 6.928। তো আমরা এই দশমিকের আসন্ন মান লিখব, তাহলে আমরা লিখতে পারি 6.93। 8-এর পরিবর্তে আমরা এখন 3 লিখতে পারি আসন্ন মান অনুসারে বর্গ সেন্টিমিটার প্রায়। যেহেতু আমরা আসন্ন মান লিখেছি আমাদের
মনে রাখতে হবে আসন্ন মান লিখলে সেক্ষেত্রে প্রায় লিখতে হবে। তো এটাই আমাদের উত্তর। 6 সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 4√3 বর্গ সেন্টিমিটার হলে এর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা দেওয়া আছে। তো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি আমরা ধরি a, তাহলে ক্ষেত্রফল হিসেবে আমাদের আসবে √3/4a²। তাহলে আমরা এই ক্ষেত্রে লিখতে পারি যে শর্তানুসারে √3/4a² সমান এই যে 4√3। এবার সেখান থেকে আমরা গাণিতিক হিসাবের মাধ্যমে বাহুর দৈর্ঘ্য এর মান নির্ণয় করব। অর্থাৎ আমরা লিখতে পারি দেওয়া আছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 4√3 বর্গ সেন্টিমিটার। এবার আমরা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরে নেব a। মনে করি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার। তো বাহুর দৈর্ঘ্য যদি a সেন্টিমিটার পাই তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে √3/4a² বর্গ সেন্টিমিটার। এটা একটা ক্ষেত্রফল, এটা একটা ক্ষেত্রফল, দুটা ক্ষেত্রফলই তো সমান হবে। তো সেই হিসাবে আমরা লিখতে পারি অতএব শর্তানুসারে √3/4a² সমান 4√3, বা আমরা তো এক্ষেত্রে এর মানটা নির্ণয় করব, তাহলে a² বাম পাশে রাখবো, বাকি যে সংখ্যাগুলো আছে ওটাকে আমরা ডান পাশে পাঠিয়ে দেবো। তো আমরা জানি এই পাশে যেটা থাকে সেটা ওই পাশে যে উল্টো হয়ে যায়, তাহলে এখানে √3/4 ছিল, ডান পাশে গেলে 4/√3 হবে। তো এবার এটা হলো নিচে √3, এটা উপরে √3, এটা কাটা যাবে। তাহলে a² সমান 4 গুণ করলে আমরা 16 পাবো। তাহলে a² ওই পাশে গেলে ডান পাশে গেলে আমরা জানি স্কোয়ারটা পরিবর্তন করলে পার্শ্ব পরিবর্তন করলে প্লাস মাইনাস রুট হয়। তো যেহেতু এক্ষেত্রে এটা হলো বাহুর দৈর্ঘ্য, যার জন্য এখানে আমরা মাইনাসটা দিব না। আমরা জানি বাহুর দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না, এই জন্য এখানে মাইনাসটা অগ্রাহ্য করা হচ্ছে। তাহলে √16, অতএব a সমান 16কে রুট করলে আমরা পাবো 4। তাহলে আমাদের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছিল, যার কারণে আমরা লিখতে পারি অতএব নির্ণয় বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। এটাই আমাদের উত্তর। 7 একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 30√3 বর্গমিটার বৃদ্ধি পায়। সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো এই ক্ষেত্রে আমাদের বলা হচ্ছে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে। তো এই 4 মিটার বাড়ানোর আগে এই সমবাহু ত্রিভুজটির বাহু কত ছিল সেটা কি আমাদের জানা আছে? না। তাহলে নিশ্চয়ই আমাদের ধরে নিতে হবে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য a। মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার, অর্থাৎ আমাদের এই অবস্থায় প্রথম যে আদি সমবাহু ত্রিভুজ ছিল সেটা আমরা এটা ধরে নিতে পারি, ছোটটা। তো এই ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য যখন আমরা a পাচ্ছি, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা লিখতে পারবো না? অবশ্যই পারবো। অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4a² বর্গমিটার, অর্থাৎ এই যে ছোট যে ত্রিভুজ আছে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে √3/4a² বর্গমিটার। এবার আমাদের বাহু বাড়াবো, কয় মিটার বাড়াবো? 4 মিটার। তা আমরা যদি আগে ছিল সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a, এবার যদি 4 মিটার বাড়ায় তাহলে আমাদের হবে a+4, মানে এই যে বেড়ে আমাদের a+4 এসেছে। তা এখন একটি বাহু যদি a+4 হয় তাহলে অপর বাহুগুলোও কি হবে? a+4, অর্থাৎ এই যে বড় ত্রিভুজটা আছে এই বড় সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফলটা আমরা বের করব। তা আমরা আলাদা আলাদাভাবে না করে একবারে আমরা লিখতে পারি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে বাহু হবে a+4 মিটার। তাহলে ক্ষেত্রফল হবে √3/4। এখন এর জায়গায় আমাদের চলে আসবে a+4, আর যেহেতু এখানে দুইটা পদ সুতরাং আমরা এখানে ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিব। একক হিসেবে আমরা লিখব, যেহেতু ক্ষেত্রফল তাই আমরা অবশ্যই বর্গ মিটার লিখে দেব। তো এবার আমরা যে বড় ত্রিভুজের ক্ষেত্রফলটা জানি আর ছোট ত্রিভুজের ক্ষেত্রফলটা জানি, তাহলে আমরা যদি বড় ত্রিভুজের ক্ষেত্রফল থেকে যদি ছোট ত্রিভুজের ক্ষেত্রফল বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের কতটুকু বেড়েছে, ছোট ত্রিভুজ থেকে বড় ত্রিভুজের ক্ষেত্রফল কতটুকু বেড়েছে সেটা আমরা নির্ণয় করতে পারবো। অর্থাৎ আমাদের এক্ষেত্রে শর্তে প্রশ্নে দেওয়াই আছে যে ক্ষেত্রফল পূর্বের থেকে আমাদের বাড়ছে, বর্তমানে বেড়েছে 30√3 বর্গমিটার। কখন বেড়েছে? যখন প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়তেছে তখন। তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি অতএব প্রশ্ন অনুসারে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বাড়ানোর পরে যে ক্ষেত্রফলটা পেয়েছি √3/4a+4 তার হোল স্কোয়ার মাইনাস পূর্বের যে ক্ষেত্রফলটা ছিল √3/4a²। এটার ব্যবধান করলে বা বিয়োগ করলে আমরা পাবো কতটুকু বেড়েছে, 30√3। এবার এটাকে আমরা সমাধান করতে পারি।
এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুটো পদেই √3/4 আছে, তাহলে √3/4টা আমরা কমন নিব। নিলে এখানে আমাদের থাকবে, এখানে থাকবে a+4 তার হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার। যেহেতু আমরা কমন নিয়েছি তাই এটাকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দেবো, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট শেষ হয়ে গেছে। 30/3 বা √3/4, এটাকে আমরা এখন সূত্র করে দেবো a+b হোল স্কোয়ার। তো a+b হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আমরা এক্ষেত্রে ব্র্যাকেট দিব না, এক্ষেত্রে মাইনাস a স্কোয়ার থেকে যাচ্ছে, এটা আমরা বসিয়ে দিলাম। এবার আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব, ডান পাশে থাকছে 3√3 বা √3/4। আমরা এবার যোগ বিয়োগ করবো, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা a স্কোয়ার আছে, এখানে একটা a স্কোয়ার আছে। তো দুইটা a স্কোয়ার আগে দুই রকম চিহ্ন, যার কারণে আমাদের বিয়োগ করতে হবে, a স্কোয়ার থেকে a স্কোয়ারটা বাদ চলে গেল। আর এই ক্ষেত্রে আমাদের থাকছে 4 দুগুণী 8a প্লাস এখানে 4 স্কোয়ার মানে 16 সমান ডান পাশে থাকছে 30√3। তো এবার আমরা এই যে √3/4 এটাকে আমরা ডান পাশে পাঠিয়ে দেবো, তার মানে এখানে থাকছে 8a প্লাস 16 সমান 30√3। আর এই যে বাম পাশে √3/4 ছিল, ডান পাশে আসলে উল্টে যাবে, তার মানে 4/√3 হবে। তাহলে এই ক্ষেত্রে নিচে √3 উপর √3 কেটে যায়, তাহলে আমাদের থাকছে 8a প্লাস 16 সমান 13 এবং 4 গুণ করলে 30 এবং 4 গুণ করলে 120 হবে, বা 8 এ সমান 120 প্লাস 16 ছিল, ডান পাশে আসলে মাইনাস 16 হবে। 8 এ সমান আমরা যদি বিয়োগ করি তাহলে হবে 104 বা a সমান 104/8। অতএব a সমান আমরা যদি 104কে 8 দ্বারা ভাগ করি তাহলে 8 × 8 আর 3 × 24 13 হয়েছে, অর্থাৎ এটা হচ্ছিল আমাদের বাহুর দৈর্ঘ্য। তাহলে এই হিসেবে আমরা লিখতে পারি, তাহলে অতএব সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 13 মিটার, এবং যেহেতু আমাদের ক্ষেত্রফল নির্ণয় করার কথা বলা হয়েছে, তাহলে ক্ষেত্রফল হবে √3/4 a স্কোয়ার, তথা এর মান তো 13, তাই আমরা 13 স্কোয়ার দিয়ে দিলাম। একক হিসেবে বর্গমিটার লিখব, তো এটাকে আমরা হিসাব করলে আমরা পাবো 73.18 বর্গমিটার। যেহেতু আসন্ন মান লেখা হয়েছে তাই প্রায়, তো এটাই আমাদের উত্তর। তো এবার আমরা 8 নং প্রশ্নের সমাধানে যাই। 8 একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু 3 মিটার বাড়ালে ক্ষেত্রফল 27√3 বর্গমিটার বেড়ে যায়, সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ আমরা 7 নং প্রশ্নটা ঠিক যেভাবে করেছি অনুরূপভাবে আমরা 8 নং প্রশ্নের সমাধান অবশ্যই করতে পারবো। তো 9 নম্বরটা দেখি আমরা, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10 মিটার বাড়ালে 100√3 বর্গমিটার বেড়ে যায়, সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করা। একই অনুরূপ প্রশ্ন, সুতরাং আমরা একইভাবে সমাধান করে দিব। 10 নং বলা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার হ্রাস পেলে 1 মিটার হ্রাস পাচ্ছে। তাহলে কিন্তু আগে যেমন বৃদ্ধি পেলে এর সাথে 10 যোগ করা হচ্ছিল বা এর সাথে 4 যোগ করা হচ্ছিল, অর্থাৎ যতটুকু বাড়ছে ঠিক ততটুকু যদি বেড়ে থাকে তাহলে আমরা যোগ করব। আর যদি এখানে বলা হচ্ছে হ্রাস পাচ্ছে, তাহলে আমরা যদি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a ধরি তাহলে a বিয়োগ 1 মিটার হবে। তাহলে পূর্বে যেটা ছিল যেহেতু হ্রাস পাচ্ছে, তাহলে কিন্তু এখন আরও পূর্বের তুলনায় কমে যাবে। তো এক্ষেত্রে বলা হচ্ছে কতটুকু কমছে, ক্ষেত্রফল √3 বর্গমিটার হ্রাস পায়। তো এই ক্ষেত্রে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এরপর আমাদের বলা হচ্ছে 11 একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে, অর্থাৎ আমরা 7 নং প্রশ্নের অনুরূপ সমাধান করব। এক্ষেত্রে আমাদের বাহুর দৈর্ঘ্য চেয়েছে, তো আমরা আমাদের সমাধান করার পরে আমরা এই যে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল দুটো আলাদাভাবে উত্তরের সময় লিখে রাখব। এরপর 12 একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 16√3 বর্গমিটার বেড়ে যায়, সমবাহু ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করব। অর্থাৎ আমরা যদি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যখন এর মান পাবো, এর মানের সাথে আমরা যদি 3 গুণ করে দিই তাহলেই তো পরিসীমা পাবো। অর্থাৎ সমবাহু ত্রিভুজের 3টা বাহু থাকে, যার কারণে 3টা বাহুই সমান, যার কারণে আমরা প্রত্যেকটা বাহুর সাথে 3 গুণ করে দিলেই পরিসীমাটা নির্ণয় হয়ে যাবে। 13 একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 4√3 বর্গমিটার বেড়ে যায়, সমবাহু ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করে। এটা অর্থাৎ 12 নং প্রশ্নেরই সমাধানের মতো। এরপর 14 না, এক্ষেত্রে তাহলে আমরা দেখতে পাচ্ছি 7 থেকে শুরু করে আমরা 13 পর্যন্ত
অনুরূপ প্রশ্ন। তো এক্ষেত্রে তোমাদের সুবিধার জন্য আমি প্রশ্নগুলো সমাধান করে দিচ্ছি, তোমরা চাইলে মিলিয়ে নিতে পারো, বিশেষ করে উত্তরের জন্য যে তোমাদের ঠিকঠাক হয়েছে কিনা। এটি হলো 8 নং প্রশ্নের সমাধান। এটি হলো 9 নং প্রশ্নের সমাধান। তোমাদের অঙ্কগুলো সমাধানের সাথে একটু মিলিয়ে নিবে। আর এটি হলো 10 নং প্রশ্নের সমাধান। তো এক্ষেত্রে যেহেতু আমাদের 1 মিটার হ্রাস পাচ্ছে, তাহলে আমরা এই যে ক্ষেত্রফল √3/4 a - 1 হোল স্কয়ার বর্গমিটার হবে। তো যেহেতু আমাদের হ্রাস পাচ্ছে, অর্থাৎ আমাদের পূর্বের তুলনায় হ্রাস, যখন 1 মিটার হ্রাস পাচ্ছে তাহলে আগের তুলনায় ক্ষেত্রফল কিন্তু কমে যাবে, যার কারণে এটা বেশি, ক্ষেত্রফলের পরিমাণ এটা বেশি আর এটা কম। তো আমরা বেশি থেকেই তো কমটা বিয়োগ করি, তো এই ক্ষেত্রে যে বেশিটা আগে লেখা হয়েছে তার থেকে এটা কম লেখা হয়েছে, এই বিয়োগফলটাই হবে আমাদের √3। তো এইদিকে আমাদের অবশ্যই মনোযোগ দিয়ে এটাকে করতে হবে যেন উল্টোপাল্টা না হয়ে যায়। তো এটার উত্তর আমরা পেয়েছি 2.5 মিটার। 11, আমি শুধু এখানে গাণিতিকটা হিসাবটা দিয়েছি আর লেখাটা তোমরা লিখে নিও। এক্ষেত্রে আমরা 12 প্রশ্নের সমাধানও দিয়েছি, তোমাদের জাস্ট উত্তরে যাতে অসুবিধা না হয়, যদি কোথাও ভুল থাকে তাহলে উত্তরে আমাদের ভুল ধরা পড়বে, যার কারণে আমি সমাধানগুলো করে দিয়েছি। আশা রাখি বাড়িতে এগুলো অবশ্যই যথাযথভাবে অনুশীলন করবে। এই টাইপের অঙ্কগুলো আমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেকটাই। এবার আসি আমরা লাস্ট 13 নম্বর প্রশ্নের সমাধানে। আমাদের শুধু এই ক্ষেত্রে সমবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয় করতে বলেছে। তো বাহুর দৈর্ঘ্য বের করার পরে আমরা পরিসীমাটা নির্ণয় করার জন্য বাহুর সাথে 3 গুণ করলে আমরা পরিসীমাটা পেয়ে যাব। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার হলে উক্ত ত্রিভুজের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয় করো। তো আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে ত্রিভুজের 3টে বাহু ভিন্ন ভিন্ন, সুতরাং এই ক্ষেত্রে এই ত্রিভুজটাকে আমরা বলতে পারি বিষমবাহু ত্রিভুজ। আর এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো √s × s - b × s - c। তো এসটা কি জিনিস? এসটা হলো এই ত্রিভুজের অর্ধ পরিসীমা। তো ক্ষেত্রফলটা নির্ণয় করার পরে আমরা প্রশ্ন অনুসারে লিখতে পারবো এই ক্ষেত্রফল, এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটাই আমাদের প্রশ্নে বলে দিয়েছে, এই ক্ষেত্রফলটাই হবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো এরপর আমরা এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল থেকে আমরা পরিসীমাটা নির্ণয় করতে পারবো সহজেই। তাহলে একটি চিত্র এঁকেছি একটি বিষমবাহু ত্রিভুজের, যেখানে বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এবং 9 সেন্টিমিটার। এক্ষেত্রে আমরা লিখতে পারি, মনে করি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে, অর্থাৎ যে বাহুগুলো দেওয়া আছে সেই বাহুগুলো 3টির দৈর্ঘ্য আমরা ABC রূপে চিহ্নিত করলাম। তো এবার এই বাহু 3টা থেকে আমরা অর্ধ পরিসীমাটা নির্ণয় করব। অর্ধ পরিসীমা S সমান A + B + C/2। তো এর মান আমরা জানি 7 + 8 + 9/2। পরিসীমার একক হিসেবে আমরা লিখতে পারি সেন্টিমিটার। এক্ষেত্রে আমরা একক লিখতে পারি। তাহলে এক্ষেত্রে 8 × 7 = 15, 15 আর 9 = 24, 24কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 12 সেন্টিমিটার। তো এবার যখন আমরা এস এর মানটা পেয়ে গেছি, তখন ক্ষেত্রফলটা সহজে নির্ণয় করতে পারবো। ত্রিভুজটির ক্ষেত্রফল হবে √h × s - a s - b × s - c বর্গ একক। এবার আমরা ABCর মান এবং S এর মানটা বসিয়ে দিব। S এর মান হলো 12, 12 - এর মান হলো 7, 12 - 8, 12 - 9 বর্গ সেন্টিমিটার। √12 গুণ বিয়োগ করলে আমরা পাবো 5, 8 × 4 = 12, 9 × 3 = 12। এবার আমরা ক্যালকুলেটর ব্যবহার করে মানটা নির্ণয় করব।
রুট 12 গুণ 5 গুণ 4 গুণ 3 আমরা পাচ্ছি 26.83। এই আসন্ন মান আমরা লিখতেছি, সুতরাং এক্ষেত্রে আমরা বর্গ সেন্টিমিটার প্রায় লিখে দিব। তো এটা তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি, অর্থাৎ প্রশ্ন অনুসারে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো 26.83 বর্গ সেন্টিমিটার প্রায়। এখন যে সমবাহু ত্রিভুজ আমরা পেয়েছি সেই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তো পেয়েছি, কিন্তু বাহু কি জানি না। এই বাহুটা আমরা এখন ধরে নিব। মনে করি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার আর সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি a সেন্টিমিটার পাই, তাহলে আমরা অনায়াসে ক্ষেত্রফল নির্ণয় করতে পারি √3/4 a স্কয়ার। তো এটাও সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এটাও সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে এই ক্ষেত্রফল দুটো তো সমান। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি অতএব শর্তানুসারে √3/4 a স্কয়ার সমান আমাদের এই যে 26.83। দুইটাই ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাই আমরা পরস্পর সমান লিখতে পারি। a স্কয়ার সমান 26.83 গুণ 4/√3, বা a স্কয়ার সমান আমরা ক্যালকুলেটর ব্যবহার করব মানটি নির্ণয় করার জন্য 26.83 গুণ 4 ভাগ √3। আমরা আনসার পাচ্ছি 61.96 বা এই সমান স্কয়ারটা ডান পাশে গেলে রুট হবে 61.96। এবার আমরা অতএব এই সমান √61.96 কত পাই দেখি, 7.87। যেহেতু আসন্ন মান লিখেছি আমরা অবশ্যই প্রায় লিখব। তো আমরা এটা হলো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। এখন সমবাহু ত্রিভুজের আমাদের তো বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলিনি, বলেছে পরিসীমা। তো সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য যদি আমরা পাই 7.87, তিনটা বাহুই তো একই রকম, সুতরাং এর সাথে আমরা 3 গুণ করে দিলেই সমবাহু ত্রিভুজের পরিসীমাটা পাওয়া যাবে। তাহলে অতএব সমবাহু ত্রিভুজের পরিসীমা 3 × 7.87 সেন্টিমিটার। তো এক্ষেত্রে দেখি আমরা গুণ করে দেখি, 3 × 7.87 আমরা পাচ্ছি 23.61 সেন্টিমিটার। এক্ষেত্রে আমরা প্রায় লিখবো, যেহেতু এক্ষেত্রে আমরা প্রায় লিখেছি, আসন্ন মান নিয়েছি, অবশ্যই আমরা প্রায় লিখবো। তো এটি আমাদের সমবাহু ত্রিভুজের পরিসীমা, এটা হলো আমাদের উত্তর। তো অঙ্কটিকে আমরা একটু এক ঝলক দেখে নিই। আচ্ছা, 15 একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 30√2 সেন্টিমিটার হলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এই ক্ষেত্রে আমাদের সমবাহু দুইটা ত্রিভুজ, একটা বর্গক্ষেত্রের কথা বলা হচ্ছে আর একটা সমবাহু ত্রিভুজের কথা বলা হচ্ছে। তো আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, অর্থাৎ বর্গক্ষেত্রটাকে কাজে লাগিয়ে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করব। তো এক্ষেত্রে বলা হচ্ছে সমবাহু ত্রিভুজের পরিসীমাটা হবে সেটাই যেটা বর্গক্ষেত্রের পরিসীমাটা আমরা পাবো। তো বর্গক্ষেত্রের পরিসীমা পেতে গেলে আমাকে যেতে হবে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের কাছে। এখন বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, কিন্তু বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কি দেওয়া আছে? না। তাহলে এক্ষেত্রে আমাদের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা ধরে নিব, এই বাহুর দৈর্ঘ্য থেকে আমরা কর্ণের দৈর্ঘ্য পাবো। তো চলো সমাধান করি। মনে করি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এই সেন্টিমিটার, কারণ আমরা জানি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুই সমান। তাহলে এক্ষেত্রে আমরা কর্ণের দৈর্ঘ্য পাবো, অতএব বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমরা পাবো a√2 সেন্টিমিটার। এটাও কর্ণ আবার এটাও কর্ণ, তাহলে আমরা লিখতে পারি অতএব প্রশ্ন অনুসারে a√2 সমান 30√2। তো এখানে √2 আছে, এখানেও √2 আছে, আমরা √2 বাদ দিতে পারি। তাহলে অতএব a সমান 30।
তো এটা হলো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ আমরা বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার পেলাম। তা আমরা বর্গক্ষেত্রের পরিসীমা তাহলে পাবো না? বাহুর দৈর্ঘ্য যখন পেয়ে যাচ্ছি তাহলে বর্গক্ষেত্রে কয়টা বাহু থাকে? 4টা বাহু থাকে এবং 4টা বাহু সমান। সুতরাং আমাদের পরিসীমা হবে, অতএব বর্গক্ষেত্রের পরিসীমা আমরা লিখতে পারি 4 × 3 সেন্টিমিটার। তাহলে আমরা পাবো 120 সেন্টিমিটার। এখন উদ্দীপক আমাকে বলছে যে এই বর্গক্ষেত্রের পরিসীমাটাই হবে সমবাহু ত্রিভুজের পরিসীমা। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি, উদ্দীপক অনুসারে আমরা লিখতে পারি সমবাহু ত্রিভুজের পরিসীমাটাই হবে 120 সেন্টিমিটার। তো পরিসীমা যখন আমরা 120 সেন্টিমিটার পাচ্ছি, তাহলে এটাকে সমবাহু ত্রিভুজের 3টা বাহু থাকে, সুতরাং এই পরিসীমাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে তো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা পাবো। অতএব সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যকে আমরা যদি এ ধরি তাহলে 120/3 সেন্টিমিটার, তাহলে আমরা পাবো 40 সেন্টিমিটার। তো এই যে আমরা যখন সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য পাচ্ছি, এবার অনায়াসে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো কি পারবো না? তো আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হিসেবে জানি √3/4 a স্কোয়ার, মানে বর্গ, এক্ষেত্রে একক দিই √3/4 a স্কোয়ারের জায়গায় আমরা এখন 40 স্কোয়ার দিব, এক্ষেত্রে আমরা বর্গ সেন্টিমিটার লিখব, সেন্টিমিটার। ক্যালকুলেটর ব্যবহার করব। তো এক্ষেত্রে আমরা 40 স্কোয়ার মানে 1600, আর এখানে থাকছে √3/4, আমরা পাচ্ছি 692.82, 692.82 বর্গ সেন্টিমিটার প্রায়। তো এটি আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, যার কারণে এটি আমাদের অ্যান্সার। কি পারবে না? বেশ সহজ, তাই না? তো চলো যাই এবার 16 নং প্রশ্নের সমাধানে। 16, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 6 সেন্টিমিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 2/3 অংশ, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তার সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? আমরা জানি যে ত্রিভুজের 2টা বাহু পরস্পর সমান, তাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলে থাকি। তো এক্ষেত্রে 2টা বাহু সমান থাকে এবং একটি বাহুকে ভূমি বলে থাকি। তো চলো আমরা দেখি এটাকে কিভাবে সমাধান করতে পারি। মনে করি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি b সমান x সেন্টিমিটার, তাহলে এই যে সমান সমান AB আর AC সমান সমান বাহু, এই সমান সমান বাহুর দৈর্ঘ্য আমরা ধরেছি, তাহলে এ সমান বলা হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য, ভূমি যা পাবো তার 2/3 অংশ। তাহলে আমরা ভূমি পেয়েছি x, এর 2/3 সেন্টিমিটার। আমাদের একটু খেয়াল রাখতে হবে, যদি আমরা চিত্র অঙ্কন করি তাহলে কিন্তু অবশ্যই ভূমি বেশি হবে, তো ভূমি কিন্তু ওই যে b সমান x সেন্টিমিটার, x এর 2/3 অংশ, তাহলে নিশ্চয়ই সমান সমান বাহুর দৈর্ঘ্য অবশ্যই ছোট হবে। তো এক্ষেত্রে আমরা যদি গুণ করি তাহলে 2 আর x গুণ করলে 2x হবে, আর নিচে থাকছে 3 সেন্টিমিটার। তাহলে আমরা ভূমি পেলাম এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য পেলাম। তো আমাদের এক্ষেত্রে প্রশ্নে বা উদ্দীপকে আমাদের দেওয়া আছে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা, অর্থাৎ পরিসীমা মানে 3টা বাহুর যোগফলটাই আমাদের দেওয়া আছে 6 সেন্টিমিটার। তো সেই হিসেবে আমরা লিখতে পারি না যে অতএব শর্ত অনুসারে এই যে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা আমরা কিভাবে নির্ণয় করব? 3টা বাহু যোগ করলে পরিসীমাটা আমরা পাবো। তাহলে শর্ত অনুসারে আমরা লিখতে পারি, 3টা বাহু তো পেয়েছি আমরা, সমান সমান দুটো বাহু পেয়েছি, তার মানে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি x যোগ 2x/3 প্লাস 2x/3 সমান আমরা পাবো 6। এটাকে আমরা এখন সমাধান করব। তো আমরা লসাগু করতে পারি, 3 আর 3 এর লসাগু 3 হবে, এক্ষেত্রে 3x প্লাস, এক্ষেত্রে কারোর কোনো অভাব নাই, আমরা বসে দিতে পারি লব সমান 6, বা 2 আর 2 4 আর 3 7, 7x/3 সমান 6, বা x সমান 6 গুণ 7/3, এবার শেষে উল্টিয়ে যাবে, তার মানে 3/7 হলো।
আমরা কি কাটাকাটি করতে পারছি না, তাহলে 3 6 18 বাই 7 এক্স হলো, অর্থাৎ আমরা ভূমি পেলাম। তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি, তাহলে এই ক্ষেত্রে আমরা এক্সট্রা হচ্ছে বি এর মান, তাহলে লিখতে পারি অতএব বি সমান এক্স তথা 18/7 সেন্টিমিটার। এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য আমরা এ ধরেছি, তাহলে এ সমান হবে 2x/3, তার মানে এক্স এর মান তো আমরা জানি, তাহলে 2/3 হলো এবং এক্স এর মান হলো 18/7 সেন্টিমিটার। আমরা চাইলে একটু কাটাকাটি করতে পারি, 3 6 18, আর কাটাকাটি যাচ্ছে না, যার কারণে আমরা লিখতে পারি 6 2 12/7 সেন্টিমিটার। তো আমরা যখন বি আর এর মান পেয়ে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো না? অবশ্যই পারবো, কারণ আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হিসেবে জানি b/4 √4a² মাইনাস b²। তো তাদের যথাযথ জায়গায় তাদের মান বসে দিতে হবে। বির মান আমরা পেয়েছি 18/7, 18/7/4 √4, এর মান হয়েছে 12/7, 12/7 তার হোল স্কোয়ার মাইনাস বির মান পেয়েছি 18/7, 18/7 তার হোল স্কোয়ার। তো এক্ষেত্রে মূল দাগের উপরে তো আমরা দেখতে পাচ্ছি 2টা আছে, তাহলে এই 7টা একেবারে নিচে নেমে যায় সহজেই। তাহলে আমরা লিখতে পারি 18/7 নিচে নামলে 4 7 28 হবে। √4 লিখলাম, 12কে স্কোয়ার করলে আমরা পাবো 144/7কে স্কোয়ার করলে আমরা পাবো 49, আর মাইনাস 18কে স্কোয়ার করলে পাবো 324/49। তো এবার আমরা একটু কাটাকাটি করতে পারি, 2 দিয়ে কাটাকাটি করতে পারি, তাহলে এখানে পাবো 9 আর এখানে পাবো 14 রুট। তো এখানে তো যেহেতু কাটাকাটি করা যাচ্ছে না, তাহলে আমরা গুণ করে দেবো, 4 4 16, 4 4 16 আর 1 17, 4 1 4 আর 1 5, 576/49। এখানে আমরা 324/49 রাখলাম, 9/14। এক্ষেত্রে আমরা লসাগু করতে পারি, লসাগু তো আমাদের 49ই হবে না, 576 বিয়োগ 324, 9/14। এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো 4 2 6, 5 আর 2 7, 3 আর 2 5, 252/49। আমরা 49কে রুটের বাইরে নিয়ে আসতে পারবো, কিন্তু 252কে তো নিতে পারি না। তো একটা কাজ করতে পারি, আমরা এখানে ক্যালকুলেশন করতে পারি, দেখি ক্যালকুলেটরে কত আসে আমাদের। 9/14 আমরা একবারে ক্যালকুলেশনটা করে দিই, √252/49 আসছে আমাদের 2.268। এটাকে আমরা এখন 9 দিয়ে গুণ করবো, তার মানে 9 গুণ 2.268 ভাগ 14, 1.458। তো যেহেতু এটা ক্ষেত্রফল, অবশ্যই আমাদের বর্গ সেন্টিমিটার হবে। আসন্ন মান লিখেছি, যার কারণে আমাদের প্রায় কথাটাও লিখতে হবে। এটি আমাদের উত্তর। তো আমরা কি করলাম একটু দেখে নিই। আচ্ছা, আশা করি বুঝতে পারছো তোমরা সকলেই। আমাদের টাইপ 1-এর লাস্ট অঙ্কটি হলো, একটি আয়তের পরিসীমা 180 সেন্টিমিটার, আবার কোনো সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 3/4 অংশ এবং পরিসীমা আয়তটির পরিসীমার অর্ধেক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এক্ষেত্রে আমরা পূর্বের অঙ্কটির মতো সমাধান করতে পারি।
তো এই ক্ষেত্রে আমাদের আগের অঙ্কটি সরাসরি আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমাটা দেওয়া ছিল, কিন্তু এই ক্ষেত্রে সমদ্বিবাহু ত্রিভুজের সরাসরি পরিসীমাটা দেওয়া নেই। তবে বলা হয়েছে এই সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমাটা হবে আমাদের যে আয়ত আছে এই আয়তর পরিসীমার অর্ধেক। তাইলে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমাটা দেওয়া থাকবে কি, যে পরিসীমার অর্ধেক, তার মানে কি আয়তের পরিসীমার অর্ধেক। 180কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 90 সেন্টিমিটার। এটা হলো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমাটা। প্রশ্ন অনুসারে আমরা এটা দেখতে পাচ্ছি। তো এই ক্ষেত্রে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে, ভূমি যেটা পাবো তার 3/4 অংশ। তাহলে আমরা আগে ভূমিটা ধরে নিব, আর ভূমিটা ধরলে আমরা সমান সমান বাহুর দৈর্ঘ্যটা পাবো। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথমেই সমান সমান সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিটা ধরে নিই। মনে করি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি b = x সেন্টিমিটার। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য হবে ভূমি এর 3/4 অংশ, 3/4 সেন্টিমিটার। তাহলে আমরা গুণ করতে পারি, যেহেতু কাটাকাটি যাচ্ছে না, 3x/4 সেন্টিমিটার। তো এই ক্ষেত্রে আমরা যখন ত্রিভুজের 3টা বাহুই পেয়ে যাচ্ছি, তাহলে আমরা পরিসীমা হিসেবে লিখতে পারি, অতএব পরিসীমা তিনটা বাহুকে যোগ করি, একটা হলো x প্লাস 3x/4, অপর বাহুটা আমাদের 3x/4 সেন্টিমিটার। তো এই ক্ষেত্রে আমরা লসাগু করতে পারি, পাবো এখানে 4x, বাকিগুলোর কোনো অভাব নাই, 3x বসে যাবে সেন্টিমিটার। তাহলে এখানে যোগ করি 4 আর 3 7 আর 3 10 x/4, আমরা একটু কাটাকাটি করতে পারি, 5x/2 সেন্টিমিটার। তাহলে আমাদের এই সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা আমরা পেলাম 5x/2 সেন্টিমিটার। এখন আমাদের উদ্দীপক অনুসারে কি বলতেছে, এই সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমাটা হবে আয়তের পরিসীমার অর্ধেক। তো আমরা আয়তের পরিসীমা কি দেখতে পাচ্ছি, 180 সেন্টিমিটার। এর হবে অর্ধেক, তার মানে কি 1/2, এটা হলো সেন্টিমিটার। তো 180কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 90 সেন্টিমিটার। তাহলে কি দুটাই পরিসীমা না, এই একটা পরিসীমা আর একটা পরিসীমা, তো দুটা পরিসীমায় কি সমদ্বিবাহু ত্রিভুজের তো পরিসীমা। তাহলে এই দুইটাকে আমরা শর্ত অনুসারে লিখতে পারি, দুইটাই সমান। অতএব শর্ত অনুসারে 5x/2 = 90, বা x = 90 × 5/2, এর শেষে উল্টে যাবে 2/5 হবে। তো আমরা তো কাটাকাটি করতে পারি, তাই না, 5 18 90, তাহলে আমরা পাচ্ছি 18 × 2 = 36। অতএব x = 36। এক্সটা কী ছিল, এই সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ছিল না x। তো ভূমি যখন x পাচ্ছি, তখন এই যে সমান সমান বাহুর দৈর্ঘ্য তথা এর মান আমরা পাবো না, অবশ্যই পাবো। তো অতএব এর সমান আমরা পাচ্ছি 36 সেন্টিমিটার, এবং এটা b = 36 সেন্টিমিটার, এবং a = 3x/4, x এর জায়গায় আমরা মান বসাতে পারি 36 সেন্টিমিটার। তাহলে এখানে কাটাকাটি যদি আমরা করি, তাহলে এখানে 4 9 36, তাহলে আমরা পাচ্ছি এর মান হলো 3 9 27 সেন্টিমিটার। আমরা যখন এ আর বির মানটা পেলাম, এখন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি, অতএব সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো b/4 √4a² - b² বর্গ একক। আমরা এই পর্যায়ে মান বসায় দিতে পারি, বির মান হলো 36/4 √4 a² তথা এর মান হলো 27, আমরা 27² দিব, মাইনাস b² মান হলো 36²। এককটা লিখে দেব বর্গ সেন্টিমিটার। আমরা একটু ভাগ করতে পারি, 36কে 4 দিয়ে ভাগ করলে 9 হবে, √4 × 27² করতে পারি আমরা, 27 × 27 729 মাইনাস 36²
পাবো 1296। 9 আমরা একবারে করে দিতে পারি, √4 ইন্টু 729 বিয়োগ 1296। আমরা পাচ্ছি 40.249 সেন্টিমিটার। তাহলে 9 ইন্টু 40.249 আমরা পাচ্ছি 362.241 বর্গ সেন্টিমিটার। যেটা আমরা আসন্ন মান লিখছি, তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই প্রায় কতটা লিখতে হবে। তো এটাই আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, যখন এটাই আমাদের অ্যান্সার। তাহলে এগুলোই ছিল আমাদের টাইপ 1-এর সমাধান। আশা রাখি টাইপ 1-এর যতগুলো অঙ্ক আছে তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো এবং এগুলো যথাযথভাবে অনুশীলন করার আমন্ত্রণ রইল। চলো আমরা এবার টাইপ 2-তে চলে যাই। টাইপ 2 আয়তক্ষেত্র সম্পর্কিত। এক্ষেত্রে আয়তক্ষেত্র সম্পর্কিত 4টি প্রশ্ন নির্বাচন করেছি। 1, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ এবং পরিসীমা 180 সেন্টিমিটার। আয়তক্ষেত্রটির ক্ষুদ্রতর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো এক্ষেত্রে আমাদের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে প্রস্থ যা হবে তার 1.5 গুণ। তাহলে আমাকে তো প্রস্থ ধরতে হবে, যেহেতু এখানে দেয়া নাই। তো এক্ষেত্রে আমরা প্রস্থকে যদি x ধরি তাহলে দৈর্ঘ্য হবে x-এর 1.5 গুণ। এবং আমরা দৈর্ঘ্য প্রস্থ চলকের মাধ্যমে পাওয়ার পর সেখান থেকে পরিসীমা নির্ণয় করব। পরিসীমা নির্ণয় করলে আমরা শর্ত অনুসারে লিখতে পারবো চলকের মাধ্যমে পরিসীমাটা আর এই 180 সেন্টিমিটার সমান হবে। তো চলো আমরা সমাধান করি। মনে করি আয়তক্ষেত্রের প্রস্থ x সেন্টিমিটার, তাইলে আমাদের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে প্রস্থের 1.5 গুণ। তারপর আমরা বলতে পারি x-এর 1.5 গুণ তথা 1/2 সেন্টিমিটার। তো x-এর 1/2 তার মানে আমরা লিখতে পারি 3/2 সেন্টিমিটার। তো এক্ষেত্রে আমরা গুণ করলে 3x/2 পাবো। তাহলে এটা হলো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। তো আমরা যেহেতু দৈর্ঘ্য পেয়েছি 3x/2 সেন্টিমিটার এবং প্রস্থ পেয়েছি x সেন্টিমিটার, তো এই ক্ষেত্রে আমরা চলকের মাধ্যমে পরিসীমাটা নির্ণয় করতে পারি। তাহলে লিখতে পারি অতএব আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা, পরিসীমার সূত্র হিসেবে আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখানে দৈর্ঘ্য হচ্ছে 3x/2 প্লাস প্রস্থ হলো x। একক হিসেবে লিখব সেন্টিমিটার। তো এই ক্ষেত্রে 2টা থাকলো, আমরা লসাগু করতে পারি। তাহলে 3x প্লাস 2x হবে লসাগু। তাহলে এই 2 আর 2 কেটে যাচ্ছে, আমরা একটা লাইন করতে পারি। 3x আর 2x যোগ করলে হবে 5x/2। তাহলে এই 2 আর এই 2 আমাদের কেটে যাচ্ছে, তাহলে আমাদের থাকছে 5x। তাহলে আমরা আয়তক্ষেত্রের পরিসীমা পেলাম 5x সেন্টিমিটার। তো যেহেতু আমাদের প্রশ্নে একটা পরিসীমা দেওয়া আছে 180 সেন্টিমিটার, তাহলে আমরা এক্ষেত্রে লিখতে পারি অতএব প্রশ্নানুসারে 5x সমান 180 বা x সমান 180/5। অতএব x সমান 3×5=5=36, 36 হচ্ছে x এর মান। তো এক্ষেত্রে আমাদের প্রশ্নে বলা হয়েছিল আয়তক্ষেত্রটির ক্ষুদ্রতর বাহুর দৈর্ঘ্য। তো এক্ষেত্রে আমাদের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে ক্ষুদ্রতর বাহু অবশ্যই প্রস্থটাই তো হবে। অর্থাৎ প্রস্থ এখানে যেহেতু আমাদের x এর মান নির্ণয় হয়ে গেছে, সুতরাং এটাই আমাদের ক্ষুদ্রতর বাহুর দৈর্ঘ্য। অতএব নির্ণেয় আয়তক্ষেত্রের ক্ষুদ্রতর বাহুর দৈর্ঘ্য 36 সেন্টিমিটার। এটাই আমাদের উত্তর 2।
তোমার বিদ্যালয়ের আয়তাকার হলরুম এবং বর্গাকার ক্লাসরুমের পরিসীমা সমান। হলরুমের ভেতরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ এবং হলরুমটিতে টাইলস করতে প্রতি বর্গমিটার 75 টাকা হিসেবে মোট 45,000 টাকা খরচ হয়। রুম দুইটিতে 50 সেন্টিমিটার বর্গাকার টাইলস লাগানো হলো। এক্ষেত্রে আমাদের 3টা প্রশ্ন দেওয়া আছে, অর্থাৎ এটি সম্পূর্ণরূপে একটি সৃজনশীল প্রশ্ন। এই প্রশ্নটি এসেছে রাজশাহী বোর্ড 2023 সালে। ক, হলরুমের ক্ষেত্রফল নির্ণয় করো। আমাদের উদ্দীপকে দুইটা রুমের কথা বলা আছে, একটা হলো আয়তাকার হলরুম এবং আরেকটি হলো বর্গাকার ক্লাসরুম। তো এক্ষেত্রে আমাদের হলরুমের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমাদের হলরুমের ভেতরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ দেওয়া আছে, অর্থাৎ আমাদের প্রস্থটা যা হবে দৈর্ঘ্যটা তার 1.5 গুণ হবে এবং হলরুমটিতে টাইলস করতে প্রয়োজনীয় প্রতি বর্গমিটারে 75 টাকা হিসেবে মোট 45,000 টাকা খরচ হয়। তা আমরা যদি এই ক্ষেত্রে হলরুমের দৈর্ঘ্য এবং প্রস্থকে বিবেচনা করে দৈর্ঘ্যটা নির্ণয় করি, সেখান থেকে যদি ক্ষেত্রফল নির্ণয় করি, তাহলে এটা হবে চলকের মাধ্যমে হলরুমের ক্ষেত্রফল। প্রকৃত ক্ষেত্রফলটা আমরা জানতে পারবো না। কিন্তু আমরা পরক্ষণে দেখতে পাচ্ছি যে এখানে দেওয়া আছে প্রতি বর্গমিটার 75 টাকা হিসাবে মোট 45,000 টাকা খরচ হয়, অর্থাৎ এই হলরুমটিতে টাইলস করতে আমাদের খরচ হয়। তো এইখান থেকে আমরা কিন্তু যে হলরুমটির ক্ষেত্রফল কত সেটা নির্ণয় করতে পারি, কারণ আমাদের দেওয়া আছে 1 বর্গমিটারে খরচ হয় 75 টাকা। তার মানে যদি আমরা একটু ঘুরিয়ে লিখতে পারি যে 75 টাকা খরচ হয় 1 বর্গমিটারে, তেমনিভাবে এই যে 45,000 টাকা খরচ হয় কত বর্গমিটারে, সেটা করলেই আমাদের যে হলরুমের ক্ষেত্রফলটা, মোট ক্ষেত্রফলটা আমরা পেতে পারি। তো কিভাবে করা যায় চলো দেখি। দেওয়া আছে হলরুমটিতে টাইলস করতে মোট খরচ হয় 45,000 টাকা এবং প্রতি বর্গমিটারে খরচ হয় 75 টাকা। তো এটা আমরা লিখে নিতে পারি, এবং প্রতি বর্গমিটারে খরচ হয়, প্রতি বর্গ মিটারে খরচ হয় 75 টাকা। তো এই লাইনটাকে আমরা একটু ঘুরিয়ে লিখতে পারি যে 75 টাকা খরচ হয়, কিন্তু যেহেতু আমাদের মোট টাকার পরিমাণটা দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ 75 টাকা খরচ হয় কত বর্গমিটারে? 1 বর্গমিটারে। আমরা এখানে সংখ্যায় লিখব 1 বর্গ মিটারে। তাহলে অতএব 1 টাকা খরচ হবে, অবশ্যই কম বর্গমিটার হবে আমাদের, তাহলে আমাদের ঐকিক নিয়মে কম মানে ভাগ করতে হয় 1/75 বর্গমিটারে। অতএব আমাদের মোট টাকা দেওয়া আছে 45,000 টাকা, তাহলে 45,000 টাকা খরচ হয়। এখন 45,000 টাকা যেহেতু টাকার পরিমাণ বাড়ছে, খরচের পরিমাণ বাড়ছে, তাহলে আমাদের ক্ষেত্রফলের পরিমাণটা বাড়বে, অর্থাৎ আমাদের এক্ষেত্রে বাড়া মানে ঐকিক নিয়মে গুণ 45,000/75 বর্গমিটার। তো আমরা এবার ক্যালকুলেটরের সাহায্য নিই। 45,000 ভাগ 75 আমরা পাচ্ছি 600। তাহলে 600 বর্গটা, তো 45,000 টাকা আমাদের খরচ হচ্ছে 600 বর্গ মিটারে। তো এইটাই তো আমাদের হলরুমের মোট ক্ষেত্রফল। অতএব নির্ণেয় হলরুমের ক্ষেত্রফল 600 বর্গমিটার। এটি আমাদের উত্তর। খ, হলরুমের ভেতরের পরিসীমা নির্ণয় করো। তো আমাদের হলরুমের ভেতরের পরিসীমা নির্ণয় করতে গেলে হলরুমের তো দৈর্ঘ্য প্রস্থ জানতে হবে, নাহলে তো আমরা পরিসীমা নির্ণয় করতে পারবো না, যেহেতু হলরুমটা আয়তাকার হলরুম। তো এক্ষেত্রে আমাদের হলরুমের ভেতরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এই শর্তটার মাধ্যমে আমরা দৈর্ঘ্য প্রস্থটা নির্ণয় করতে পারি। তো কিভাবে করি চলো আমরা দেখি। মনে করি হলরুমের ভেতরের প্রস্থ x মিটার, তাহলে আমরা হলরুমের ভেতরে দৈর্ঘ্য পাবো x এর 1.5 গুণ, যেহেতু আমাদের এখানে 1.5 গুণ আছে, তাহলে x এর 1.5 গুণ অর্থ আমরা 3/2 লিখতে পারি, অর্থাৎ 2 কে 2 আর 1 যোগ করলে 3/2 মিটার হবে। তাহলে এক্ষেত্রে আমরা গুণ করব, x আর 3 গুণ করলে 3x হবে না, বাই 2 মিটার। তা আমরা চলকের মাধ্যমে দৈর্ঘ্য এবং প্রস্থটা নির্ণয় করতে পারলাম। তাহলে এবার আমরা হলরুমের দৈর্ঘ্য এবং প্রস্থের মাধ্যমে ক্ষেত্রফলটা নির্ণয় করব। তো সেক্ষেত্রে আমরা হলরুমের
ভেতরের ক্ষেত্রফলটা নির্ণয়ের সূত্র হিসেবে জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, অতএব হলরুমের ভেতরের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য আমাদের 3x/2 গুণ প্রস্থ হবে x, একক হিসাবে হবে আমাদের বর্গ মিটার। এক্ষেত্রে আমরা গুণ করব 3x আর x গুণ করলে 3x² / 2 বর্গমিটার হবে। তো আমরা এক্ষেত্রে হলরুমের ভেতরের ক্ষেত্রফলটা পেলাম। এখন আমরা কিন্তু ক নং প্রশ্নেও হলরুমের ক্ষেত্রফল পেয়েছি, তো সেই হিসাবে আমরা লিখতে পারি ক হতে পাই হলরুমের ক্ষেত্রফল 600 বর্গ মিটার। তো এবার যেহেতু এটা হলরুমের ক্ষেত্রফল, এটাও কিন্তু হলরুমের ক্ষেত্রফল, তো সেই হিসাবে আমরা লিখতে পারি অতএব শর্ত অনুসারে দুইটা হলরুমের ক্ষেত্রফলই তো সমান, একই হলরুমকেই নির্দেশ করছে, যার কারণে আমরা লিখতে পারি 3x² / 2 সমান 600, বা x² সমান 600 গুণ 3/2, এই পাশে ডান পাশে আসলে উল্টে যাবে, 2/3 হবে। আমরা চাই একটু কাটাকাটি করতে, তাহলে 600কে 3 দিয়ে কাটলে আমরা পাবো 200। তাহলে বা x² সমান 200-র সাথে 2 গুণ করলে আমরা পাবো 400, বা x সমান √400, তাহলে 400কে রুট করলে আমরা পাবো x সমান 20। তো এক্সটা হলো আমাদের হলরুমের ভেতরের প্রস্থ। তো হলরুমের ভেতরের প্রস্থটাই হলো আমাদের 20 মিটার। এরপর আমরা হলরুমের ভেতরের দৈর্ঘ্যটা নির্ণয় করব। অতএব হলরুমের ভেতরের প্রস্থ 20 মিটার এবং হলরুমের ভেতরের দৈর্ঘ্য আমরা পাবো 3x/2 মিটার, 3/2, এবং x এর জায়গায় আমরা x এর মানটা বসাবো 20 মিটার। তো এক্ষেত্রে আমরা 2 দিয়ে 20 কাটতে পারি, 10 হবে, তাহলে 3 10কে 30 মিটার আমরা ভেতরের দৈর্ঘ্য পেলাম। তো এবার আমরা যেহেতু হলরুমের ভেতরের দৈর্ঘ্য পেয়েছি এবং প্রস্থ পেয়েছি, তাহলে আমরা অবশ্যই এবার এই আয়তাকার হলরুমের ভেতরের পরিসীমাটা নির্ণয় করতে পারবো। অতএব হলরুমের পরিসীমা হবে 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। তার মানে এখানে দৈর্ঘ্য আমরা পেয়েছি 30 এবং প্রস্থ পেয়েছি 20, একক হিসাবে লিখব মিটার। তাহলে 2 30 আর 20 যোগ করলে 50 হবে মিটার, 50 দুগুণে 100। তাহলে আমরা হলরুমের পরিসীমা পেলাম 100 মিটার। তো এটাই আমাদের উত্তর। তো এবার আমরা চলে যাই গ নং প্রশ্নের সমাধানে। গ, রুম দুইটি টাইলস করতে কতটি টাইলস লাগবে সেটি আমাদের নির্ণয় করতে হবে। এক্ষেত্রে রুম দুটি হলো আয়তাকার হলরুম এবং বর্গাকার ক্লাসরুম। তো এখন এই যে রুম দুইটিতে টাইলস করতে কতটা টাইলস লাগবে সেটি নির্ণয় করতে গেলে আমাদের এই রুম দুটির ক্ষেত্রফল জানা প্রয়োজন। তো আমরা যেহেতু ক নং প্রশ্ন থেকেই আমরা জেনেছি যে আয়তাকার হলরুমের ক্ষেত্রফল হচ্ছে 600 বর্গমিটার, কিন্তু যে বর্গাকার যে ক্লাসরুম এর ক্ষেত্রফলটা কিন্তু আমরা জানি না। তো এখান থেকে আমরা প্রথম কাজ হবে যে বর্গাকার ক্লাসরুমের ক্ষেত্রফলটা নির্ণয় করা। কিন্তু এখানে একটা শর্ত দিচ্ছে আমাদের যে আয়তাকার হলরুম এবং বর্গাকার ক্লাসরুমের পরিসীমা, অর্থাৎ উভয় রুমের পরিসীমাটা কিন্তু সমান হবে। তো যেহেতু আমরা আয়তাকার হলরুমের খ নং প্রশ্ন থেকে আয়তাকার হলরুমের কিন্তু পরিসীমাটা নির্ণয় করেছি, তো সেখান থেকে আমরা প্রশ্ন অনুসারে লিখতে পারবো বা উদ্দীপক অনুসারে আমরা লিখতে পারবো আয়তাকার হলরুম যেটা পেয়েছি সেটাই হলো বর্গাকার ক্লাসরুমের পরিসীমা। এখান থেকে পরিসীমার থেকে আমরা যেহেতু বর্গাকার ক্লাসরুমটা বর্গাকার, তো সেখান থেকে আমরা এরপরে রুমের বাহুর দৈর্ঘ্য, বর্গাকার ক্লাসরুমের বাহুর দৈর্ঘ্য বের করবো এবং বাহুর দৈর্ঘ্য থেকে ক্ষেত্রফলটা নির্ণয় করব। তো চলো দেখি আমরা আসলে কিভাবে করি। খ হতে পাই হলরুমের পরিসীমা 100 মিটার। তাহলে আমরা লিখতে পারি উদ্দীপক অনুসারে বলেছে যে হলরুমের পরিসীমাটা যেটা হবে সেটাই হবে বর্গাকার ক্লাসরুমের পরিসীমা। আমরা লিখতে পারি অতএব উদ্দীপক অনুসারে বর্গাকার ক্লাসরুমের পরিসীমা হবে 100 মিটার। তো যেহেতু ক্লাসরুমটা হচ্ছে বর্গাকার, বর্গের 4টা বাহু থাকে এবং প্রত্যেকটা বাহুই সমান থাকে, যার কারণে
4টা বাহুর যোগফল আছে 100, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে, আমরা এই 100কে 4 দিয়ে ভাগ করলে একটি বাহুর বা প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে যাব। তাহলে অতএব বর্গাকার আমরা 100কে 4 দিয়ে ভাগ করব, তাহলে আমরা পাবো 4 25 100। তো যেহেতু বর্গাকার ক্লাসরুমের বাহুর দৈর্ঘ্য আমরা পেলাম 25 মিটার, তাহলে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো না। তাহলে অতএব বর্গাকার ক্লাসরুমের ক্ষেত্রফল হবে বাহুর স্কোয়ার। তার মানে এখানে 25 স্কোয়ার বর্গ মিটার। তো 25 স্কোয়ার করলে আমরা পাবো 625 বর্গ মিটার। তো যেহেতু আমরা বর্গাকার ক্লাসরুমের ক্ষেত্রফলটা পেয়েছি, এবার আমাদের আয়তাকার হলরুমের ক্ষেত্রফলটা লাগবে। তো যেহেতু আমরা ক থেকে পেয়েছি, তাহলে আমরা লিখতে পারি ক হতে পাই আয়তাকার হলরুমের ক্ষেত্রফল। হলরুমের ক্ষেত্রফল, আয়তাকার হলরুমের ক্ষেত্রফল আমরা পেয়েছি 600 বর্গমিটার। তাহলে আমরা এই দুইটা হলরুমের ক্ষেত্রফলটা যোগ করতে পারি। অতএব আয়তাকার হলরুম এবং বর্গাকার ক্লাসরুমের মোট ক্ষেত্রফল হবে 625 যোগ 600 বর্গমিটার মিটার। তাহলে যোগ করলে আমরা পাবো 1225 বর্গ মিটার। তো তাহলে আমরা যে মোট ক্ষেত্রফল 1225 বর্গমিটার পেলাম, এই 1225 বর্গমিটারে আমাদের টাইলস করতে হবে। তো টাইলস করতে হলে আমাদেরকে প্রত্যেকটা টাইলসের ক্ষেত্রফলটা জানতে হবে। তো এই ক্ষেত্রে টাইলসের বর্গাকার টাইলস হবে, বর্গাকার টাইলসের দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের 50 সেন্টিমিটার। তো যেহেতু আমরা একক হিসাবে এখানে মিটার নিয়েছি, তাহলে এই যে টাইলসের দৈর্ঘ্যটাকেও আমরা মিটারে নিয়ে আসবো। তো এই ক্ষেত্রে আমাদের দেওয়া আছে বর্গাকার টাইলসের দৈর্ঘ্য 50 সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটারকে আমরা মিটারে নিয়ে আসবো, তার মানে 50 ভাগ 100। তাহলে এই সেন্টিমিটার থেকে 100 দিয়ে ভাগ দিলে সেটা মিটারে চলে আসলো। তার মানে আমরা পাচ্ছি এখানে 0.5 মিটার। তো এটা যেহেতু টাইলস বর্গাকার, সুতরাং টাইলসের এক বাহুর দৈর্ঘ্য যদি আমরা 0.5 পাই, তাহলে আমরা লিখতে পারি অতএব বর্গাকার টাইলসের ক্ষেত্রফল। তো এক বাহুর স্কোয়ার করলে আমরা বর্গাকার টাইলসের ক্ষেত্রফলটা পাবো। একক হিসাবে আমরা লিখব বর্গ মিটার। 0.5কে যদি আমরা বর্গ করি, তাহলে আমরা পাবো 0.25 বর্গ মিটার। তাহলে আমরা এই যে মোট ক্ষেত্রফল পেলাম 1225 বর্গমিটার এবং প্রত্যেকটা টাইলসের ক্ষেত্রফল পেলাম 0.25 বর্গমিটার। তো এবার যদি আমরা এই বর্গমিটারকে অর্থাৎ মোট ক্ষেত্রফলকে যদি টাইলসের ক্ষেত্রফল দ্বারা ভাগ করি, তাহলে তো আমরা কতটা টাইলস লাগবে সেটা আমরা পাবো। অতএব প্রয়োজনীয় টাইলসের সংখ্যা আমরা 1225 ভাগ 0.25। তাহলে একক হিসেবে আমরা লিখবো এখানে টি। ক্যালকুলেটর ব্যবহার করব আমরা। 1225 ভাগ 0.25 4900টি, তাহলে 4900টি। তো এটাই আমাদের উত্তর। 3, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 150 বর্গমিটার। যদি এর দৈর্ঘ্য 5 মিটার কম হতো, তাহলে এটি একটি বর্গক্ষেত্র হতো। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তো এই ক্ষেত্রে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা দেওয়া আছে 150 বর্গমিটার, কিন্তু দৈর্ঘ্য কত হবে, প্রস্থ কত হবে সেটা আমাদের দেয়া নাই। তো এই ক্ষেত্রে আমরা তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ ধরে নিতে পারি x এবং y। মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার। তাহলে ক্ষেত্রফল কি হবে? অতএব
দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে এক্স ওয়াই বর্গ মিটার। তাহলে এই ক্ষেত্রে আমরা শর্তানুসারে লিখতে পারি, অতএব শর্তানুসারে এক্স ওয়াই সমান, এই যে এক্স ওয়াই সমান আমাদের যেহেতু এটাও আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আবার প্রশ্নেও আমাদের দেওয়া আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 150 বর্গমিটার। তাহলে এক্স ওয়াই সমান আমরা লিখতে পারি 150। এটাকে আমরা সমীকরণ 1 ধরে চিহ্নিত করতে পারি। পরবর্তীতে বলা হচ্ছে যদি এর দৈর্ঘ্য 5 মিটার কম হতো তাহলে এটি একটি বর্গক্ষেত্র হতো। তাহলে আমরা লিখতে পারি, এবং দৈর্ঘ্য যদি কম হতো, তা আমরা দৈর্ঘ্য তো এক্স ধরেছি, তাহলে এক্সের থেকে যদি 5 মিটার কম হয় তাহলে এক্স মাইনাস 5 হবে। এখন প্রশ্নে বলা হচ্ছে যদি কম হতো তাহলে এটি একটি বর্গক্ষেত্র হতো, অর্থাৎ এই যে বর্গক্ষেত্রের আমরা জানি দৈর্ঘ্য আর প্রস্থ সমান, তাহলে যদি দৈর্ঘ্য থেকে 5 মিটার কম হতো তাহলে এইটার যে মানটা পেতাম সেটাই তো প্রস্থতে রূপান্তরিত হতো, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ, এটাই দৈর্ঘ্য যেটা হতো সেটাই তো প্রস্থ হতো। তার মানে কি এক্সের থেকে যদি আমরা 5 বিয়োগ করি, যদি এটা বর্গক্ষেত্র হয় তাহলে অবশ্যই এটা প্রস্থ অনুরূপ হবে। তো এটাকে আমরা 2 নং সমীকরণ দিতে পারি। তো এক্ষেত্রে আমরা 2টা সমীকরণ পেয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে 2 নং সমীকরণে কিন্তু y এর মান আমরা পেয়েছি, অর্থাৎ y সমান x মাইনাস 5। তো এবার আমরা এই 2 নং সমীকরণ থেকে y এর মান 1 নম্বর সমীকরণে বসাবো, বসালে আমরা x এর মানটা পাবো। তাহলে 2 নং সমীকরণ হতে y এর মান সমীকরণ 1 এ বসিয়ে পাই, এখানে x আছে, এখন y এর জায়গায় x মাইনাস 5 আমরা লিখব, x মাইনাস 5 সমান 150। আমরা গুণ করে দিব এক্স স্কোয়ার মাইনাস 5x, এবং এই 150টাকে আমরা বাম পাশে নিয়ে যে মিডিল টার্ম করব। তাহলে 150কে আমরা ভাঙবো, মিডিল টার্মের নিয়ম অনুসারে 2 প্রান্ত আমরা বসিয়ে দিব, মাঝখানটা ফাঁকা রেখে 150 সমান 0। 150কে আমরা ভাঙবো, ভাঙলে ভেঙে আমাদের দুটো সংখ্যা রূপান্তরিত করি, সেখান থেকে যোগ বিয়োগের মাধ্যমে এই যে মাঝখানে 5 আছে এটাকে আমাদের আনতে হবে। তো তাহলে আমরা 150কে যদি ভাঙি তাহলে আমরা পাই 15 10কে 150, তাহলে 15x আর 10x, 15 থেকে 10 বিয়োগ করলেই তো 5 হয়। তো আমরা জানি দুইটা সংখ্যার আগে যদি 2 রকম চিহ্ন থাকে তাহলে সেক্ষেত্রে বিয়োগ হয়। তো যেহেতু আমাদের বিয়োগ করতে হবে অবশ্যই 2 রকম চিহ্ন বসাতে হবে, এর আগে মাইনাস আছে বিধায় 2 রকম হতে হলে আমাদেরকে অবশ্যই এখানে প্লাস বসাতে হবে। বা তো এবার আমরা এই 2টা পদ থেকে x কমন নিতে পারি, তার মানে এখানে x মাইনাস 15 থেকে প্লাস এখান থেকে আমরা 10টা কমন নিতে পারি, নিলে এখানে x মাইনাস 15 থাকে সমান 0। বা এবার এখানে একটা পদ আর এবং এখানে একটা পদ, এই 2টা পদ থেকে আমরা x মাইনাস 15 কমন নিতে পারি, নিলে আমাদের এখানে থাকবে x প্লাস 10 সমান 0। আমরা জানি 2 বা ততোধিক রাশি গুণফল যদি 0 হয় তবে তারা আলাদা আলাদাভাবে 0 হবে। তাহলে এক্ষেত্রে হয় x মাইনাস 15 সমান 0 অথবা x প্লাস 10 সমান 0। অতএব x সমান মাইনাস 15 ডান পাশে গেলে প্লাস 15 হবে, অতএব x সমান মাইনাস 10। কিন্তু যেহেতু এক্সটা হলো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না, যার জন্য আমরা এখানে এটি গ্রহণযোগ্য নয় লিখতে পারি, গ্রহণযোগ্য নয়। চাইলে কারণটা উল্লেখ করা যেতে পারে। তাহলে এক্সটা ছিল আমাদের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। আমাদের এবার প্রস্থ নির্ণয় করতে হবে, অর্থাৎ আমরা এবার 2 নং সমীকরণে এক্স এর মানটা বসালে আমরা প্রস্থ y এর মান পাবো। তাহলে এখন সমীকরণ 2 হতে পাই আমরা যে 2 নম্বর সমীকরণ হতে পাই যে এখানে x এর মান 15 পেয়েছি, আমরা এখানে 2 নং সমীকরণে শুধু x এর জায়গায় 15টা লিখে দেব। তাহলে 15 মাইনাস 5 সমান y। তাহলে এক্ষেত্রে y সমান 15 থেকে 5 বিয়োগ করলে আমরা 10 পাবো। তো এটা হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং এটা হলো আয়তক্ষেত্রের প্রস্থ পেলাম। তাহলে এবার আমরা আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হিসেবে আমরা জানি রুট দৈর্ঘ্য স্কোয়ার তথা এক্স স্কোয়ার
যোগ প্রস্থ স্কয়ার তথা ওয়াই স্কয়ার। একক হিসেবে আমরা লিখতে পারবো, শুধু এককটা লিখি আপাতত, রুট এক্স এর মান 15 তার স্কয়ার যোগ প্রস্থ ওয়াই তথা ওয়াই এর মান হলো 10 স্কয়ার। একক হিসাবে আমরা লিখতে পারি মিটার। তাহলে 15 স্কয়ার মানে হলো 225, 10 স্কয়ার মানে 100, রুট 325 মিটার। তো আমরা এবার ক্যালকুলেটর ব্যবহার করব। রুট 325 করলে আমরা পাচ্ছি 18.03 মিটার। তো যেহেতু আমরা আসন্ন মান লিখেছি, প্রায় কথাটা লিখতে হবে। তো এটি আমাদের আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, যা আমাদের উত্তর। 4, একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল 1200 বর্গমিটার। প্রতিটি 50 সেন্টিমিটার বর্গাকার পাথর দ্বারা বর্গক্ষেত্রটি বাঁধাতে মোট কতটি পাথর লাগবে এবং প্রতিটি পাথরের মূল্য 25 টাকা হলে বর্গক্ষেত্রটি বাঁধাতে মোট কত টাকা খরচ হবে। তো আমাদের প্রশ্নে চেয়েছে বর্গক্ষেত্র বাঁধাতে মোট কত টাকা খরচ হবে। এখন বর্গক্ষেত্রের কাছে আমাকে যেতে হবে। তো আমাদের এক্ষেত্রে একটি বর্গক্ষেত্রের পরিসীমাটা হবে একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে আমাকে বর্গক্ষেত্রের পরিসীমাটা পেতে গেলে আমাকে আয়তক্ষেত্রের পরিসীমার কাছে যেতে হবে। এখন আয়তক্ষেত্রের পরিসীমাটা আমাদের সরাসরি দেওয়া নেই, কিন্তু আমাদের নির্দেশনা দেওয়া আছে যে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কেমন হবে, প্রস্থ যা আছে তার 3 গুণ এবং সেই সাথে আমাদের ক্ষেত্রফলও দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা গাণিতিক হিসাব করে দৈর্ঘ্য প্রস্থটা নির্ণয় করব এবং সেখান থেকে আয়তক্ষেত্রের পরিসীমাটা করব। তারপর আমরা সেটার মাধ্যমে বর্গক্ষেত্রের পরিসীমাটা পাব। তো এই ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম কাজ হবে আয়তক্ষেত্রের প্রস্থটা জানা, কিন্তু আয়তক্ষেত্রের প্রস্থ এখানে দেওয়া নাই। তাহলে আমাদেরকে অবশ্যই আয়তক্ষেত্রের প্রস্থটা ধরতে হবে। তাহলে মনে করি আয়তক্ষেত্রের প্রস্থ x মিটার, অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে, প্রস্থ যাওয়া হবে, দৈর্ঘ্য হবে তার 3 গুণ। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 3x মিটার। তো যেহেতু এখানে ক্ষেত্রফলটা দেওয়া আছে, আমরা আমাদের মতো করে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য এক্ষেত্রে 3x গুণ প্রস্থ হলো x। একক হিসেবে আমরা লিখব বর্গ মিটার। তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি 3x স্কয়ার বর্গ মিটার। তাহলে আমরা লিখতে পারি অতএব প্রশ্ন অনুসারে এই যে ক্ষেত্রফল সমান 1200, 3x স্কয়ার সমান 1200 বা x স্কয়ার সমান 1200 ভাগ 3, x স্কয়ার সমান আমরা পাবো তাহলে 400। যেহেতু এখানে দৈর্ঘ্য প্রস্থের বিষয়ে সংশ্লিষ্ট, সুতরাং এখানে প্লাস মাইনাস দেওয়া যাবে না। তাহলে আমরা এখানে পাচ্ছি x সমান 400কে রুট করলে 20 পাবো। তো এক্সটা হলো আয়তক্ষেত্রের প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হবে এই এর সাথে 3 গুণ করলে 60। তাও এক্সটা হলো কি, এক্সটা আমাদের আয়তক্ষেত্রের প্রস্থ নির্দেশ করতেছে, সুতরাং আয়তক্ষেত্রের প্রস্থ হলো 20 মিটার এবং দৈর্ঘ্য হবে এর সাথে 3 গুণ করলে 3 কুড়ি 60 মিটার। তাহলে অতএব আয়তক্ষেত্রের পরিসীমা হবে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তার মানে 60 মিটার যোগ প্রস্থ হলো 20 মিটার। 2 ইন্টু 60 আর 20 80 মিটার, 160 মিটার হলো। তো এই আয়তক্ষেত্রের পরিসীমা যে আমরা 160 মিটার পেলাম, এবার আমাদের উদ্দীপকে বলছে যে আয়তক্ষেত্রের পরিসীমাটাই হবে বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে আমরা লিখতে পারি উদ্দীপক অনুসারে বর্গক্ষেত্রের পরিসীমা
বর্গক্ষেত্রের পরিসীমাটাই হবে 160 মিটার। তো যেহেতু এটা বর্গক্ষেত্র, সুতরাং আমরা জানি বর্গক্ষেত্রের 4টা বাহু থাকে এবং 4টা বাহুই পরস্পর সমান, যার কারণে আমরা যদি একে 4 দিয়ে ভাগ করি তাহলে এই বর্গক্ষেত্রের যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য পাওয়া যাবে। তাহলে 160কে আমরা 4 দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে 40 মিটার, অর্থাৎ বর্গের একটি বাহুর দৈর্ঘ্য হলো 40 মিটার। তো বর্গের যদি একটি বাহুর দৈর্ঘ্য পাওয়া যায় তাহলে বর্গের ক্ষেত্রফল আমরা পাবো না, দৈর্ঘ্য স্কয়ার করলে। আমরা লিখতে পারি অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে 40কে আমরা বর্গ করব, তাহলে এককটা লিখব বর্গ মিটার। তাহলে 40কে যদি আমরা বর্গ করি তাহলে আমরা পাবো 1600 বর্গ মিটার। তাহলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম 1600 বর্গ মিটার। এই 1600 বর্গ মিটার ক্ষেত্রফল বিশিষ্ট জায়গাটুকুকে আমরা পাথর দ্বারা বাধাই করব, তাহলে আমাদের প্রতিটা পাথরের ক্ষেত্রফল জানা প্রয়োজন। তো দেখি প্রশ্নে আসলে কিভাবে দেওয়া আছে। এক্ষেত্রে আমাদের প্রতিটি 50 সেন্টিমিটার বর্গাকার পাথর দ্বারা বাধাই করতে হবে। তো এক্ষেত্রে পাথরটা বর্গাকার হবে, সুতরাং বর্গাকার পাথরের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 50 সেন্টিমিটার, কিন্তু আমরা এক্ষেত্রে একক পেয়েছি মিটার, তাহলে এই সেন্টিমিটার থেকে আমরা মিটারে নিয়ে আসবো প্রতিটি পাথরের দৈর্ঘ্যকে। দেওয়া আছে বর্গাকার পাথরের দৈর্ঘ্য 50 সেন্টিমিটার। তো আমরা একে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে মিটারে চলে আসবে। তো 50কে 100 দিয়ে ভাগ করলে 0.5 মিটার আসবে। তো যেহেতু পাথরটা বর্গাকার, সুতরাং বর্গাকার পাথরের যদি এক বাহুর দৈর্ঘ্য আমরা 0.5 মিটার পাই তাহলে আমরা লিখতে পারি অতএব বর্গাকার পাথরের ক্ষেত্রফল, পাথরের ক্ষেত্রফল এই বাহুর স্কয়ার করলে আমরা বর্গাকার পাথরের ক্ষেত্রফলটা পাবো, একক হিসেবে পাবো বর্গ মিটার। এটাকে গুণ করলে আমরা পাবো 0.25 বর্গ মিটার। তো এবার এই যে বর্গাকার পাথরের ক্ষেত্রফল আমরা পেয়েছি এবং আমরা যে বর্গক্ষেত্র যে জায়গাটুকুকে আমরা পাথর দ্বারা বাধাই করব সেটার ক্ষেত্রফলও পেয়েছি। তাহলে এই 1600 বর্গমিটারকে যদি আমরা এই 0.25 বর্গমিটার দ্বারা ভাগ করি তাহলে কতটা পাথর লাগবে সেটা আমাদের জানা হবে। তাহলে আমরা লিখতে পারি অতএব বর্গক্ষেত্রটি বাধাই করতে পাথরের প্রয়োজন হবে 1600 বাই 0.25, একক হবে টি। আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করব। 1600 ভাগ 0.5 আমরা পাচ্ছি 6400 টি। 6400 টি আমাদের পাথর প্রয়োজন হবে। এবার এক একটা পাথরের মূল্য আমাদের দেওয়া আছে 25 টাকা, তাহলে 6400টি পাথরের মূল্য আমরা 6400-র সাথে যদি 25 গুণ করি তাহলে মোট কয় টাকা খরচ হবে সেটা আমাদের নির্ণয় হবে। বর্গক্ষেত্রটি বাঁধাতে তাহলে আমাদের মোট খরচ হবে, পাথর আমাদের মোট 6400 গুণ এক একটা পাথরের মূল্য 25 টাকা, একক হিসাবে আমরা লিখব টাকা। একটু ক্যালকুলেটর ব্যবহার করি। 6400 গুণ 25 1,60,000 টাকা হয়েছে। 1,60,000 টাকা। তাহলে আমাদের বর্গক্ষেত্রটি বাধাই করতে আমাদের 1,60,000 টাকা প্রয়োজন। তো এটাই আমাদের উত্তর। আমাদের এক্ষেত্রে দুইটা উত্তর। আমাদের যে বর্গক্ষেত্রটি বাঁধাতে মোট কতটি পাথর লাগবে এখানে একটা উত্তর হবে আমাদের, এবং বর্গক্ষেত্রটি বাঁধাতে মোট কত টাকা লাগবে। তাহলে আমাদের কিন্তু এক্ষেত্রে এইটা একটা উত্তর এবং 1,60,000 টাকা এটা অপর একটা উত্তর। তো এই দুটোই আমাদের উত্তর, এটাও কিন্তু অ্যান্সার। তো আমরা শেষে এই দুটো উত্তরকে একসাথে লিখে দেব। তো আজ এই পর্যন্তই, বাকি টাইপগুলো দেখার আমন্ত্রণ রইল।
সকলকে ধন্যবাদ।